আচ্ছা, বলি। সেটা হচ্ছে তোমাদের ইএমসি তে আগের দিন তোমাদের বোধহয় এটা বলেছিলাম, আরটিডি মানে ট্রান্সডিউসার কি জিনিস আর আরটিডি কি জিনিস বলেছিলাম। আজকে তিনটে জিনিস বলবো, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ওই টেম্পারেচার, আগের দিন আরটিডিটা হচ্ছে টেম্পারেচার ডিটেক্ট করেছিলাম, এবং বিশেষ কিছু মেটেরিয়ালের কথা বলেছিলাম। যেমন হচ্ছে একটা ধাতু নাম করেছিলাম প্লাটিনাম, তাই তো? তো বলেছিলাম যে তোমার প্লাটিনাম পিটি 100 একটা মেটেরিয়াল পাওয়া যায়, যার হচ্ছে এই পিটি 100 এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমি জাস্ট নামটা করেছিলাম, এর প্রপার্টি গুলো কি কি বলিনি। প্রপার্টি গুলো একটু বলে দিই। পিটি 100 এইটা হচ্ছে একটা আরটিডি, অর্থাৎ রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। পিটি 100 ওর নামটা এই কারণেই, তার কারণটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওর ওহমসটা, মানে যেটা ওটা একটা স্ট্যান্ডার্ড মাপ করা আছে, সেটা হচ্ছে 100 ওহম। কিনতে পাওয়া যায়। পিটি 100 হচ্ছে তোমার একটা মডিউল এরকম কিনতে পাওয়া যায়। সে মডিউলটা স্ট্যান্ডার্ড এভাবেই কিনতে পাওয়া যায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওর টেম্পারেচার হবে 100 ওহম। ঠিক আছে? এবার এটা নিজেকে একটু করে দেখে নিতে হয় যে কত টেম্পারেচারে কত হচ্ছে। ধরো 25 ডিগ্রিতে একটা টেম্পারেচার হলো, ধরো 108 ডিগ্রি এরকম একটা হলো, 108 ওহম এরকম একটা হলো। ঠিক আছে? আরো বেশি টেম্পারেচার বেশি। মোট কথা আরটিডি যেগুলো আমরা বলেছিলাম, যে জিনিসটা বলেছিলাম, সেটার হচ্ছে নেচারটা অলমোস্ট লিনিয়ার। যদি এটা তোমার রেজিস্ট্যান্স হয়, দিস ইজ ইউর টেম্পারেচার হয়, তাহলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কিরকম রেটে বাড়ে? অলমোস্ট লিনিয়ার। যতটা ওর ভ্যারিয়েবল রেঞ্জ, তার মধ্যে এটা হচ্ছে অলমোস্ট লিনিয়ার পাবে। তুমি যদি জিজ্ঞেস করো স্যার কতটা মোটামুটি রেঞ্জ পাবো, তাও যদি ভালো মানের আরটিডি হয়, প্রায় -40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তুমি আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই রেঞ্জ অবধি তুমি একটা লিনিয়ারিটি এর পাবে। দেখো আমরা যা টেম্পারেচার মেজার করি, মোটামুটি মানে আমরা নিজেদের ল্যাব এনভায়রনমেন্টে যেটুকু টেম্পারেচার আমরা মেজার করি, সেটা কিন্তু দেখো এই জিনিসটা দিয়ে হয়ে যাবে, তাই না? ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? কিন্তু ধরো যদি এমন সিচুয়েশন হয়, বয়লারের টেম্পারেচার কত হয়? আগের দিনই বলেছি তোমাদের, প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে, তাই না? 600 সাড়ে 600 রেঞ্জ থাকে। তাহলে 600 বা 650 ডিগ্রি, সেই রকম একটা হাই রেঞ্জে গিয়ে টেম্পারেচার আমরা কি করে মাপবো? তাহলে তার জন্য নিশ্চয়ই আরটিডি নয়, ডিভাইসটা একটু আলাদা মেবি, সেইটা ইউজ করতে হবে। অলরেডি ডিভাইসটার নাম তোমাদের আমি বলেওছি, সেটা থার্মোকাপল। ওটা আমি একটু পরে আসছি। মোট কথা পিটি 100 সম্পর্কে জেনে রাখো। পিটি 100 হচ্ছে প্লাটিনামের তৈরি। মেটেরিয়ালটাকে এমন ভাবে স্ট্যান্ডার্ডাইজ করা, যেটা 0 ডিগ্রি টেম্পারেচারে তার ওহমসটা হচ্ছে 100 ওহমস। ব্যাস এইটুকু মনে রাখো, এইটা নাম মনে রাখলেও হবে। ঠিক আছে? এবার যখন এটাকে কাজে কি করে লাগাবে, না কাজে লাগানোর মেথডটা তোমাদের আগের দিন বলে দিয়েছি। কি করতে হবে? একটা হুইটস্টোন ব্রিজ নিতে হবে। সেই হুইস্টন ব্রিজের একটা সাইড, মানে যে সাইডটা ওপেন আছে, সেই সাইডে তোমার এই পিটি 100 কে লাগাতে হবে। দিয়ে একটা স্ট্যান্ডার্ড একটা থার্মোমিটার নিতে হবে, যে এই টেম্পারেচারে কত হচ্ছে, এই টেম্পারেচারে কত হচ্ছে, সেই রকম একটা দেখে রাখতে হবে। সেই অনুযায়ী তোমার এখানে যে গ্যালভানোমিটারের কাঁটাটা সেই ওয়াইজ, মানে স্কেলটা সেই ওয়াইজ তোমাকে ডিজাইন করতে হবে। এবং এটা বলেছিলাম যে এটাকে একটু ক্যালিব্রেশন নেসেসারি। যেখানে যাবে, যে এনভায়রনমেন্টে যাবে, তার জন্য একটু ক্যালিব্রেশন করে নিতে হবে। এই সমস্ত হচ্ছে আরটিডি সম্পর্কে কথা, যেগুলো আমি আগের দিন বলেছিলাম। ঠিক আছে? নেক্সট যেটা আজকে বলবো সেটা হচ্ছে থার্মিস্টার। ঠিক আছে? থার্মিস্টারটা কি? থার্মিস্টার হচ্ছে আরটিডির প্রপার্টি হচ্ছে ওর, এর কিন্তু প্রপার্টিটা হচ্ছে এরকম, যে এ অলমোস্ট এই ফর্মুলাটা মেনে চলে। RT = R0 × 1 + α ΔT। এইটাও বরাবর মেনে চলে। তার মানে হচ্ছে দেখো, ΔT মানে হচ্ছে কি, একটাই টার্ম আছে। তো সেই জন্য এটা দেখো এরকম লিনিয়ার নেচার, এবং এর একটা সার্টেন রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে এটা। তো রেঞ্জ যদি আবার খুব বেড়ে যায়, তখন আবার এই ফর্মুলা নাও কাজ করতে পারে। এইগুলো হচ্ছে আরটিডির প্রপার্টি। কিন্তু এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থার্মিস্টার। তার আবার প্রপার্টিটা একটু অন্যরকম। অর্থাৎ
টেম্পারেচারের চেঞ্জের রেজিস্ট্যান্সের যে চেঞ্জ, টেম্পারেচারের চেঞ্জের রেজিস্ট্যান্সের যে চেঞ্জ, সেই চেঞ্জটাকে আমরা ডিটেক্ট করছি। থার্মিস্টারও তাই, থার্মাল রেজিস্টর, শর্টে বলা হয় থার্মিস্টর। এবার এই যে থার্মিস্টর কথাটা বলছি, থার্মিস্টরটাকে দেখতে কেমন? এটা দেখতে খুব ছোট, খুবই ছোট দেখতে। তোমরা যে পাওয়ার ব্যাংক ব্যবহার করো, যার হোক 20 মিলি অ্যাম্পিয়ার, মানে 20,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, কারো কাছে 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, বিভিন্ন রকম পাওয়ার ব্যাংক তোমাদের কাছে আছে। তোমরা যে পাওয়ার ব্যাংক ব্যবহার করো, সেই পাওয়ার ব্যাংকের প্রত্যেকটার ভেতরে থার্মিস্টর রয়েছে, ঠিক আছে? তো থার্মিস্টরটা হচ্ছে ওই রকমই জিনিস, কিন্তু আরটিডির সঙ্গে এর কোথায় কোথায় ডিফারেন্স গুলো দেখো। থার্মিস্টর হচ্ছে এইরকম প্রপার্টি, বুঝতেই পারছো থার্মিস্টর কি হতে পারে। প্রথম কথা হচ্ছে, টেম্পারেচারের চেঞ্জে ওর যে চেঞ্জ, সেই চেঞ্জটা কিন্তু আবার লিনিয়ার নয়। প্রথম কথা হচ্ছে এটা নন লিনিয়ার, এটা নন লিনিয়ার। আর এইটা এবং এইটা থেকে কি মনে হচ্ছে, তোমরা নিজেরা কি মনে হচ্ছে একটু বলো, দুটো গ্রাফ থেকে কি মনে হচ্ছে? যা মনে হচ্ছে তাই বলো, তারপর বলছি আমি। যার যা মনে হচ্ছে তাই বলো। এর কি মনে হচ্ছে, মানে কি ধরনের এটা? হ্যাঁ, আমি স্যার বলতে চাইছি টেম্পারেচার তোমার বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সটা লিনিয়ার ভাবে ভ্যারি করছে নাকি? ল্যানিনের ভ্যারি করছে না, কিন্তু এইটা এবং এইটা থেকে কি মনে হচ্ছে যে টেম্পারেচার বাড়লে এর কি হয়, রেজিস্ট্যান্স বাড়ে তো, এটা। আর এটা কি হয়, স্যার কমে যায় এটা, কমে নিচেরটা। যায়। তার মানে আমি যেটা বলতে চাইছি, থার্মিস্টর দু ধরনের রকমই হয়। একটাকে বলা হয় পিটিসি, পিটিসি মানে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এরকমও পাওয়া যায় কিনতে। আবার কিছু থার্মিস্টর পাওয়া যায় এনটিসি, অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তার মানে হচ্ছে আরটিডির সঙ্গে ডিফারেন্স হচ্ছে, আরটিডি শুধুমাত্র পিটিসি হয়। আরটিডি মানে সেটা পিটিসি, মানে আরটিডি সবসময় হচ্ছে আলফাটা পজিটিভ, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। কিন্তু থার্মিস্টার দু রকমই অ্যাভেলেবেল, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অ্যাভেলেবেল, এনটিসিও অ্যাভেলেবেল। এবং ব্যাপারটা হচ্ছে যে দেখো, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, এমনও থার্মিস্টর পাওয়া যায় টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। কিন্তু ওটা তো লিনিয়ার ছিল, আবার দেখো এটা নন লিনিয়ার। তাহলে আমরা কেন এটা ইউজ করব? কারো কি মনে হয় বলো? এ তো দেখে মনে হচ্ছে নন লিনিয়ার, তাহলে আমরা কেনই বা ইউজ করব? তার কারণটা হচ্ছে, ওটার একটা রেঞ্জটা ছিল শর্ট রেঞ্জ। একটু ভেবে দেখো, আরটিডি, আরটিডির কেসটা ছিল, আরটিডি কে আমরা বলছিলাম লিনিয়ার, কিন্তু লিনিয়ারও একটা সার্টেন একটা রেঞ্জের জন্য ছিল, সেই রেঞ্জের বাইরে কিন্তু আর নন লিনিয়ার নয়। এবং তার বাইরে তার নেচারটা অদ্ভুত নেচার। কিরকম নেচার জানো? ধরো আরটিডি তোমরা এই এতটা দেখছো তো নেচারটা, ভাবছো যে হ্যাঁ এইটুকু রেঞ্জ তো লিনিয়ার বটে, যতটুকু আমরা ইউজ করছি। তার বাইরে ওর রেঞ্জটা এরকম, এরকম। আরটিডি যারা হবে না, তাদের রেঞ্জটা কিন্তু অনেকটা এরকম হবে, এদিকটা এরকম ওদিকটা ওরকম। তার মানে কি, আমরা ওই জন্য আরটিডি কে একটা সার্টেন রেঞ্জের মধ্যে ইউজ করতে পারি। ধরো একটা টেম্পারেচার থেকে একটা টেম্পারেচার অবধি, এইটুকু রেঞ্জের মধ্যেই আরটিডি কে ব্যবহার করতে পারি। এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব শর্ট, খুব ছোট, মানে খুব ইয়েটা ছোট। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের একটু আগে যে পিটি 100 এর নাম আমি করলাম, যারা প্রায় 40 ডিগ্রি থেকে -40 ডিগ্রি থেকে 100 ডিগ্রি অব্দি মেজার করতে পারে, অনেকটাই রেঞ্জ। মানে পিটি 100 এর ভালো দাম আছে, প্লাটিনাম ধাতু, প্লাটিনামের ভালো রকম দাম, সোনার থেকেও দামি ওটা। তো যে কারণে এই আরটিডি হচ্ছে তোমার একটা মানে টেম্পারেচার রেঞ্জটা খুব মানে ছোট। যদি বা একটু বড় ইউজ করতে আছো, পিটি 100 অনেক দাম বেশি। সেইখানে দেখা যাচ্ছে থার্মিস্টার একটা এমন মেটেরিয়াল, যে মেটেরিয়ালটার দাম প্রচন্ড কম, খুবই কম দাম, মাত্র 3 টাকা না 4 টাকা দাম, 3 টাকা বা 4 টাকা এরকম রেঞ্জের দাম। কিন্তু এর কি টেম্পারেচার রেঞ্জটা অনেকটা, হ্যাঁ মানছি ওটা নন লিনিয়ার, কিন্তু এই রকম অদ্ভুত নেচার নয় যে এইখানে একরকম ওইখানে আরেক রকম, যা হবে ওর একটাই। এবং যারা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট যাই বলো, এর একটা হিউজ রেঞ্জের মধ্যে থাকে। প্রায় এদের টেম্পারেচার মোটামুটি
মানে 500 ডিগ্রি অবধি, মানে 500 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি ভ্যারিয়েশন এদের খুব সুন্দর একদম। এই যে নন লিনিয়ারিটি, তো নন লিনিয়ারিটি থাকে। 500 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি যে পাবে, তোমার কাজ করতে অসুবিধা হবে না। হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে ক্যালিব্রেটটা করে নিতে হবে, ঠিকঠাক হয়েছে ক্যালিব্রেশনটা করে নিতে হবে। হুম। মানে ক্যালিব্রেশন মানে আমি যেটা বলতে চাইছি, ওই যে ওই যে ব্রিজটা করেছিলে তুমি, এই ব্রিজে আমরা কি করছিলাম, এইখানটায় আমি ধরো এই থার্মিস্টার লাগালাম, আর এইখানটা বিভিন্ন রকম টেম্পারেচারে সেট করে, এই যে কাঁটার যে ডায়ালগুলো সেট করা, এই ডায়ালগুলো মানে তুমি যে স্কেলটা সেট করবে, সেই স্কেলটা হচ্ছে কি এই রেজিস্ট্যান্সটা ভ্যারি করিয়ে 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 ফাইন অ্যাডজাস্ট করে আমি স্কেলটা ডিজাইন করেছিলাম। তো সেই যে স্কেলটা ডিজাইন করবে, সেই স্কেলটুকু তোমাকে শুধু ভ্যারিয়েশন করে ডিজাইন করে নিতে হবে। বাট অনেকটা রেঞ্জের মধ্যে পাবে, প্রায় 500 ডিগ্রি ভ্যারিয়েশনের মধ্যে তুমি এর অপারেশন পাবে। সেই জন্য থার্মিস্টার হচ্ছে দামটা কম এবং অনেকটা হিউজ রেঞ্জের মধ্যে ভ্যারি করে, সেইটা একটা সুবিধা। দ্বিতীয় হচ্ছে এনটিসি প্রপার্টি রয়েছে, অর্থাৎ পিটিসি এনটিসি দু রকমই পাওয়া যায়। যদি জিজ্ঞেস করো স্যার এনটিসির অ্যাপ্লিকেশন কি, এনটিসির অ্যাপ্লিকেশন হচ্ছে আমি এমন একটা মেটেরিয়াল চাইছি যে মেটেরিয়াল যেন, ধরো ইলেকট্রিক্যাল একটা প্রোটেক্টিভ ডিভাইস। কি প্রোটেক্টিভ ডিভাইস না, যদি কোনো একটা ধরো একটা ফার্নেস, সে ফার্নেসের টেম্পারেচার যদি বাড়তে বাড়তে বাই চান্স আউট অফ রেঞ্জ হয়ে যায়, তখন যেন একটা ফিউজ ব্লো হয়ে যায়, আমি সেইটা চাইছি। তো তখন আমি কি করলাম, এইখানে একটা এনটিসি ব্যবহার করে দিলাম। এই এনটিসিটা ব্যবহার করলে কি হবে, ধরো এটা একটা ফার্নেস, ঠিক আছে, ফার্নেসটার তলায় বুঝতে পারছো হিটিং কয়েল আছে। হ্যাঁ, এই হিটিং কয়েলের যে পাওয়ার সাপ্লাই, সেই পাওয়ার সাপ্লাইটা আমি একটা থার্মিস্টার ভায়া নিয়ে এসেছি, ধরো এটা একটা থার্মিস্টারের গায়ে লাগানো আছে, এবং এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে এসেছি থার্মিস্টার ভায়া, এইভাবে নিয়ে এসেছি। ঠিক আছে, এটা ধরো সাপ্লাই দেওয়া হয়েছে, থার্মিস্টার ভায়া করে নিয়ে এসেছি। থার্মিস্টারের একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স আছে, এবং আমার ধরো এই ফার্নেসটার সামহাউ কোনো একটা মানে ম্যাল ফাংশনের জন্য এইটা ওভার হিটেড হয়ে যাচ্ছে। যখনই ওভার হিটেড হয়ে যাবে এই জায়গাটা, তখন থার্মিস্টারটা প্রচন্ড হিট হবে। যখন এটা প্রচন্ড হিট আপ হয়ে যাবে, তখন ওই রেজিস্ট্যান্স হবে একদম কমে। এইখানটায় দেখো, ধরো অনেক হিট হয়ে গেছে, রেজিস্ট্যান্স একদম কমে গেছে, এইটুকু রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো অত অল্প রেজিস্ট্যান্স সাপ্লাই মাধ্যমে থাকলেই সঙ্গে সঙ্গে এটা ফিউজ হয়ে যাবে, অর্থাৎ লো রেজিস্ট্যান্স হওয়ার জন্য এটা ফিউজ হয়ে ব্লোন হয়ে যাবে, সার্কিটটাকে কেটে দেবে। অর্থাৎ যেখানে আমার হিটিং ইস্যু থাকবে, যে ওভার হিটেড হয়ে গেল আমার যেন ফিউজিং করতে হবে, সেই সব জায়গায় থার্মিস্টারকে আমি ইউজ করতে পারি। হ্যাঁ মানছি ডিভাইসটা নষ্ট হয়ে গেল, 3 টাকা দাম, 3 টাকা দাম, ডিভাইসটা নষ্ট হোক না। স্যার ওটা কখনো জিরো হবে না? কোনটা? ওই যে থার্মিস্টরটার যে না রেজিস্ট্যান্স। না 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 না, এই মেটেরিয়াল গুলো একদমই সত্যি কথা বলতে এরা কখনোই মানে জিরো সিচুয়েশন অকার করে না। জিরো ওহম কার হয় জানো? জিরো ওহম তাকেই বলা হয় যার সুপার কন্ডাক্টিভিটি, সেটা একটা পুরো আমাদের মানে সেটা একটা পুরো ডিফারেন্ট ফিজিক্সের চ্যাপ্টার, একটা সুপার কন্ডাক্টিভিটি। জিরো ওহম বাস্তবিক ক্ষেত্রে কোনো মেটেরিয়ালেরই হয় না। কমে কমে বড্ড জোর খুব কম যদি হয় 5 ওহম থেকে 6 ওহম হতে পারে, খুব যদি কম হয়, তার বেশি কমবে না। তুমি যত টেম্পারেচারই বাড়াও, ওর একটা সার্টেন লিমিট আছে। কিন্তু এইটা এমন ভাবে ধরো ডিজাইন করা আছে যে ধরো একটা সার্টেন টেম্পারেচার, এর ওহমটা হয়ে গেল 6 ওহম। তো 6 ওহমের ওপর দিয়ে যখন এই সাপ্লাইটা দেবে, তখন তুমি এটা কাট হয়ে যাবে। হুম? মানে 6 ওহমের জন্য হিউজ কারেন্ট যাবে, রেজিস্ট্যান্স কমে গেছে, তো রেজিস্ট্যান্স কমকে নিজেই ও ফিউজটা ব্লোন হয়ে যাবে। তো সেই সব জায়গায় থার্মিস্টারের অ্যাপ্লিকেশন আছে। এছাড়াও প্রায় প্রত্যেকটা ইলেকট্রনিক্স এর প্রত্যেকটা জিনিস যেখানেই তোমার আহ এইরকম ইয়ে স্যার, লাগবে। বলো, কে কি বলছো বলো। মানে হ্যাঁ স্যার, বলছি যে কানেকশনটা মানে কিরকম করে করা হয় থার্মিস্টরে? দুটো কানেকশন থার্মিস্টার হচ্ছে এরকম দেখতে, আমি ছবি দেখাচ্ছি। ধরো এর গায়ে লেখা আছে এনটিসি, এইরকম দুটো ঠ্যাংওয়ালা একটা জিনিস। আর এটা খুব ছোট্ট, আমি খুব বড় করে দেখালাম, এটা খুব ছোট্ট এইটুকু। হুম। দাঁড়াও, আমি থার্মিস্টার আছে নাকি আমি দেখছি, আমার কাছে যদি থাকে আমি এক্ষুনি দেখাচ্ছি। তো স্যার গোল, মাথাটা গোল রঙের, একটু ইয়েলো। মাথা মাথাটা গোল, ক্যাপাসিটারের মতো দেখতে, সেই ডিস্ক ক্যাপাসিটার যেমন দেখতে হয়, ডিস্ক হ্যাঁ ক্যাপাসিটারের মতো দেখতে পুরো একদম ওইরকম দেখতে। স্যার, এবং নন প্লাস এই ক্যাপাসিটারের মতো অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম দেখতে। এবং হচ্ছে তোমার এই যে দুটো পয়েন্ট দেখছো, তো এই তো তুমি দাও না এরকম কানেকশন, মানে তোমার এইটা দিয়ে কানেকশন করা থাকবে, এটা মানে এটা ফিউজের মতো ইউজ হবে আর কি।
যেরকম ফিউজটা সিরিজে ইউজ হয় সেরকম সিরিজে এটা লাগানো আছে, ব্যাস আর কিছু না। নর্মাল কন্ডিশনে ও একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, কারেন্টটাকে লিমিট করবে, বাট যখন ওভারহিটেড হয়ে যাবে কারেন্টকে লিমিট করতে পারবে না, সে লিমিট নন লিমিটেড কারেন্টেও সে নিজেই ব্লোন আউট হয়ে গিয়ে রিপিট মানে সার্কিটকে প্রোটেক্ট করবে, নিজেই পুড়ে গিয়ে। একটু দাঁড়াও। দেখো, এই পাওয়ার ব্যাংকটা আমি অ্যাকচুয়ালি রিপেয়ার করবো করবো করে আর করা হয়নি। এই পাওয়ার ব্যাংকটা একটা আলো এর না নিলে ভালো হতো, আলো দিয়ে রাখা যায়, দেখতে হবে না। এই পাওয়ার ব্যাংকটা অ্যাকচুয়ালি তোমাদের আউট অফ ফোকাস আছে, ফোকাস করতে হবে ক্যামেরাটা। দাঁড়াও। লাইটটা জ্বলে গেছে। হুম, দেখো এটা পাওয়ার ব্যাংকের একটা সার্কিট। পাওয়ার ব্যাংকটা আমি অ্যাকচুয়ালি দেখো এই কানেকশনটা ছেড়ে গেছে, ওইটা আমি সোল্ডার করার চেষ্টা ছিলাম, এখন আমি সোল্ডার করে উঠতে পারিনি। এর গায়ে দেখো একটা থার্মিস্টার লাগানো আছে, দেখো এইটা হচ্ছে সেই থার্মিস্টার। আমার আঙুলের মধ্যে দেখো, জাস্ট আমি আঙুলের উপর ওটাকে প্লেস করেছি, দেখে নাও। দেখতে পাচ্ছ কত ছোট ওটা? জাস্ট দুটো তার দিয়ে এসছে, এই দুটো তার অ্যাকচুয়ালি এখান থেকে এসেছে, দেখো এই দুটো তার। হ্যাঁ, দাঁড়াও, দেখতে পাচ্ছ আশা করি দুটো তার এসছে এখান থেকে। এই দুটো তার হয়ে এইটা হচ্ছে থার্মিস্টারটা, মানে ব্যাটারি টেম্পারেচারটাও সেন্স করে, মানে যখন লাগানো থাকে এইভাবে লাগানো থাকে, জাস্ট এই ব্যাটারির ওপর চেপে ধরে থাকে। তো এইটা তো ব্যাটারি, পাওয়ার ব্যাংকের ব্যাটারি। তো পাওয়ার ব্যাংকের ব্যাটারি হয় চেপে ধরে থাকে। তো যখন ব্যাটারি টেম্পারেচারটাও মেজার করে, ব্যাটারি যদি ওভার টেম্পারেচার হয়ে যায় তাহলে ও কানেকশন চার্জিংটাকেও স্টপ করে দেবে। তো এটা হচ্ছে সেই জিনিস। হ্যাঁ, এইটা হচ্ছে থার্মিস্টারটা, যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা থার্মিস্টার। স্যার এইটা ডিজিটাল থার্মোমিটারে তো আছে। থার্মিস্টরটা তাহলে মোবাইল এগুলো তো থাকবে। মোবাইলে, মোবাইলে থাকে নাকি আমি শিওর না। তোমার কম্পিউটারের মাদারবোর্ডে থাকে, ল্যাপটপ মাদারবোর্ডে থাকে। মাদারবোর্ডের টেম্পারেচার মেজার করে, প্রসেসরের টেম্পারেচার মেজার করে, ফ্যানের স্পিড কম বেশি করে থার্মিস্টার দিয়ে, সব থার্মিস্টার অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি স্যার থার্মিস্টারও থাকে না, ওখানে এলএম থার্মোমিটার 35 আছে, থাকে। হুম, ডিজিটাল থার্মোমিটার আছে এরকম। ডিজিটাল থার্মোমিটারে, ডিজিটাল থার্মোমিটারেও যে বোধহয় আছে, সামনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে প্লাস্টিকের সামনে যে অংশটা চকচক করে ওইটার ওখানটায় আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও থাকবে, ওই জিনিসটাই থাকবে, আবার কি থাকবে। যাক, এটা ফোকাস করে দিই। ঠিক আছে, ফোকাস হয়েছে। ওকে, তো থার্মিস্টার খুবই ছোট জিনিস, এবং ও যেটা বললো যে হ্যাঁ ডিজিটাল থার্মোমিটার ভেতরেও ওই জিনিসই থাকবে, না থাকার কিছু নেই। তার কারণটা হচ্ছে ও মানে থার্মিস্টারটা হচ্ছে এমনিতে খুব সস্তার জিনিস, মানে খুবই কম দামে একটা ভালো জিনিস আর কি। শুধুমাত্র একটু ক্যালিব্রেশন করে নিলেই হয়ে গেল, আর কিছু করতে হয় না। ঠিক আছে। ওকে, থার্মিস্টারের পর যেটা আছে, এবার থার্মিস্টারে কি, থার্মিস্টারের একটা পার্টিকুলার একটা লিমিট আছে। এই যে থার্মিস্টার তোমাকে আমি দেখালাম, সেই টেম্পারেচার খুব বেশি হলে 200 ডিগ্রি ডিফারেন্সও মানে দেখতে পাবে। তার বেশি টেম্পারেচার হলে থার্মিস্টার নিজেই নষ্ট হয়ে যাবে। সেই কারণে থার্মিস্টার মানে একটা সার্টেন টেম্পারেচার অব্দি থার্মিস্টার সহ্য করতে পারে, তার বেশি সহ্য করতে পারে না। রেঞ্জ মানে মানে যেটা আমি দেখালাম তোমাদেরকে, সেটা হয়তো খুব বেশি হলে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেও কাজ করবে। তার বেশি হলে হয়তো মেজার করতে পারতো, বাট তার আগে ও নিজেই মেল্ট হয়ে যাবে বা গলে যাবে। হুম, বা ওর কানেকশনটা মেল্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য এর পরে যখন আমরা আরেকটু হায়ার রেঞ্জে মেজার করব, মানে ধরো বয়লারের টেম্পারেচার মেজার করব, ফার্নেসের টেম্পারেচার মেজার করব, কিরকম টেম্পারেচার, যেগুলো প্রায় 1000-এর কাছাকাছি টেম্পারেচার যদি করতে হয়, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে থার্মোকাপল। যে থার্মোকাপলের কথা তোমাদের আগের দিন আমি বলছিলাম।
থার্মোকাপল মানে যেটা সিবেক 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 ফাংশনে কাজ করে, যেটা বলে দিচ্ছিলাম অলরেডি তোমাদের, যে দুটো ডিফারেন্ট মেটাল, ধরো এটা একটা মেটাল আর এটা একটা মেটাল, কিরকম আঁকলাম মেটাল গুলো, ধরো এটা একটা মেটাল আর এটা আর একটা আলাদা মেটাল, এইটা হচ্ছে সেই যে মেটালের জাংশনটা। এই মেটাল এবং এই মেটাল, দুটো মেটাল থেকে আমরা কি করছি, এটাও দেখো মেটালের জাংশন। বুঝতে পারছো, এই ব্লু কালারের একটা মেটাল আর গ্রিন কালারের আরেকটা মেটাল। বুঝতে পারছো, দুটো আলাদা আলাদা মেটাল, এবং দুটো মেটালের এইটা হচ্ছে জাংশন, আর এই জায়গাটাকে আমি কেটে দিয়েছি, কেটে এখান থেকে আমি দুটো তার বার করে নিয়েছি। তো সিবেক সিবেক এফেক্ট আমাকে এটা বলেই দিয়েছে, তুমি যদি এই জাংশনটাকে কোল্ড করো বা হট করো, অর্থাৎ দেখো থার্মোকাপেলে তোমাদেরকে যেটা আগের দিন বললাম আমি, কি হবে, একটা জাংশন থাকবে ধরো হট জাংশন, আর একটাকে তুমি করছো কোল্ড জাংশন, তাই তো? দুটো মেটের ধরো কাপল মানে টেম্পারেচারটা এইভাবে জিনিসটা রয়েছে, এইটা ধরো একটা মেটাল, আর নিচে দিয়ে ধরো এইটা একটা মেটাল। এবার এটা একটা জাংশন বটে, এটা একটা জাংশন বটে, একটা জাংশনকে আমি ধরো কোল্ড করছি, একটা জাংশনকে আমি হট করছি, তাহলে যদি হয় অ্যাজ পার সিবেক এফেক্ট বলছে যে এটার ভেতর দিয়ে কারেন্ট সার্কুলেশন শুরু হয়ে যাবে। এবার আমি কি করছি, টেম্পারেচার যখন আমি মেজার করব, তখন একটা কাজ করছি, একদিকটাকে ঠান্ডা বা গরম কিছুই করছি না, লেট ইট বি রিটেন অ্যাট নর্মাল রুম টেম্পারেচার, নর্মাল যা টেম্পারেচার হয় সেই নর্মাল টেম্পারেচার আমি একটাকে রেখে দিচ্ছি, আর আরেকটা জাংশনকে আমি হট করব বা কোল্ড করব। এবার দেখো কি হবে, ধরো আমি এটাকে হট করলাম, ধরো এই জাংশনটাকে আমি হট করলাম, ঠিক আছে, মানে গরম করলাম। তো যদি গরম করি, আর আরেকটা জাংশন থাকছে এই জাংশনটা, এইটা, সেই জাংশনটাকে আমি রেখে দিচ্ছি নর্মাল টেম্পারেচার, এটা অলওয়েজ আমার ধরো নর্মাল রুম টেম্পারেচারে আছে। এবার থার্মোকাপল কি বলছে, যে ইফ দেয়ার ইজ সে টেম্পারেচার ডিফারেন্স ইন বিটুইন দিস টু, দেন সাম পোটেনশিয়াল ডিফারেন্স উইল বি জেনারেটেড অ্যাক্রস দিস টু। তার মানে আমি ধরো এখানটা একটা পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাবো, ধরো এটা প্লাস এটা মাইনাস, কত টেম্পারেচার পাবো। এবং দেখো একটা জিনিস, কি মনে হয়, যত টেম্পারেচার ডিফারেন্সটা যত বেশি হবে, তত বেশি আমার কারেন্ট সার্কুলেশন এখান দিয়ে হবে। তো যদি কারেন্ট সার্কুলেশন করতে না দিয়ে আমি একটা অংশকে কেটে দিই, কেটে দিয়ে দুটো তার বার করে নিই, যেরকম করেছি দেখো এই অংশটাকে কেটে দিয়ে আমি দুটো তার বার করে নিয়েছি, তাহলে নিশ্চয়ই ওখানে একটা পোটেনশিয়াল আমি ডিফারেন্স পাবো, ভোল্টেজ পাবো। ধরো এরকম ভাবে পাবো, যে যদি ধরো এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর এটা ধরো রুম টেম্পারেচার মানে ধরো 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তো যদি এইরকম টেম্পারেচার হয়, ধরো তুমি এখান থেকে একটা দেখবে ভোল্টেজ এসেছে, ধরো 1.2 ভোল্ট, এরকম একটা ভোল্ট এসছে, দেখবে এখানে দেখতে পাবে। যদি মাপো, এটাকে 2 করে দাও, হয়তো দেখবে এখানে একটা ভোল্টেজ চলে এসছে 2.0। এখানে ধরো আরো তুমি ভোল্টেজ বাড়াচ্ছ 800 ডিগ্রি, মানে বাড়াতে বাড়াতে অনেকটা হিউজ টেম্পারেচার করে দিচ্ছ। ধরো এখানে তুমি একটা যা হোক একটা ভোল্টেজ পাবে, 4 ভোল্ট কি সামথিং একটা ভোল্টেজ পাবে। আগেই বলছি নন লিনিয়ার, দেখো আমি লিনিয়ারলি কিন্তু ভ্যারি করালাম না, নন লিনিয়ারলি। আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে এইটাতে সুবিধা কোথায়, কারণ দেখো দুটো মেটালিক জাংশন, আর এই মেটাল দুটো এমনই মেটাল যারা এই টেম্পারেচারটা ওরা গলবে না, সহ্য করতে পারবে এই টেম্পারেচারটা। এবং দেখো আমাকে এখানে আলাদা করে কোনো কিছু দিতে হচ্ছে না, আগেই বলেছি, তাহলে এটা অ্যাক্টিভ ট্রান্সডিউসার, নিজেই পাওয়ার জেনারেট করতে পারে। তো দেখো যদি এইরকম একটা করে দিই, মানে অনেক হিউজ টেম্পারেচার আমাকে এখানে অ্যাজ এ ভোল্টেজ আউটপুট নিজে নিজে দিয়ে দেবে। ধরো আবার এটা 500 ডিগ্রি হলো, কারেসপন্ডিং এখানে ধরো আমি একটা যা হোক একটা ভোল্ট পেলাম, 3.1 ভোল্টেজ বা কিছু একটা পেলাম। আমার বলার বক্তব্যটা হচ্ছে এটাই, নেচারটা অবশ্যই পাবে তুমি নন লিনিয়ার, এবং এখানে এই যে জাংশনটা, এই জাংশনের কি রকম টেম্পারেচার তার উপর ডিপেন্ড করবে এখানকার ভোল্টেজ। তুমি এই ভোল্টেজটাকে এবার নিচের দিকে নামাও, নিচের দিকে নামাতে নামাতে ধরো এখানকারটা এটাকে রুম টেম্পারেচার করে দিলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এখানেও 35 এখানেও 35,
এখানে তুমি কত ভোল্টেজ পাবে বলো? 0। দুটোতেই 0 পাবে, 0 ভোল্ট পাবে। ওহো সরি সরি সরি, দাঁড়াও, ক্যামেরাটা কানেকশন ছুটে গেছে, এক সেকেন্ড। একটু ওয়েট করো। নড়ে গেল কেন এরকম করে? হুম। তো যেটা বলছিলাম, এটা 35 আর এটা 35 হলে এখানে তুমি 0 ভোল্ট পাবে। এরপর যদি এমন হয় টেম্পারেচার আবার কমাও, ধর এটাকে বরফের মধ্যে ডোবালে, কি হবে বলো তো? কারো আইডিয়া কিছু? টার্মিনাল দুটো চেঞ্জ হয়ে যাবে নাকি? খুব একদমই তাই, একদমই তাই। তুমি দেখবে এখান থেকে নেগেটিভ ভোল্টেজ পাবে আর এখান থেকে পজিটিভ ভোল্টেজ পাবে, অর্থাৎ ভোল্টেজটা বা তুমি নেগেটিভ পেতে শুরু করেছো। ধরো মাইনাস, তার মানে কি -1 ভোল্ট বা কিছু একটা ভোল্টেজ পাবে। এবার তুমি এটাকে আরো ধরো, তুমি আরো -80 ডিগ্রিতে নিয়ে চলে গেলে আরো সেরকম পাবে। তার মানে হচ্ছে যেখানে তোমার অনেকটা হিউজ টেম্পারেচার, মানে আপ টু 1000 অব্দি, সেই রকম একটা হিউজ রেঞ্জে তুমি যদি যাও, তোমাকে একটা অলরেডি এইরকম একটা ডিভাইস তোমার কাছে অ্যাভেলেবেল, থার্মোকাপল, যেটাতে একটা জাংশনকে তুমি যদি হট বা কোল্ড যাই করো, নিচে নিচে ওদিকে একটা ভোল্টেজ প্রডিউস হয়। অবশ্যই নেচারটা নন লিনিয়ার নেচার, লিনিয়ার নেচার তুমি পাবে না, কিন্তু সুবিধা হচ্ছে এটাই যে তুমি মানে যাই করো একটা হাই রেঞ্জের মধ্যে পাচ্ছ, এবং যেহেতু মেটালিক জাংশন, কোনো নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই, কোনো এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে না, ইত্যাদি কাজের জন্য এটা সুবিধা। কিন্তু এইটাকে আমি ওই আমাদের রুম টেম্পারেচার মাপার জন্য ইউজ করব না, কারণ আগেই বলছি দেখো, এটা যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর এটাকেও তুমি যদি 35, ধরো আমি রুমের টেম্পারেচার মেজার করবো, রুমের টেম্পারেচার নয়, ধরো আমার বডি টেম্পারেচার মেজার করব। আমাদের বডি টেম্পারেচার কত হয় জানো? 36.7 ডিগ্রি সেন্টিগ্রেড, এইরকম রেঞ্জে হয়। আর এইখানে দিলাম আমি রুম টেম্পারেচার ধরো 35 কি ধরো 30, যাই হোক একটা টেম্পারেচার আছে। তুমি কি এই দুটো ডিফারেন্স থেকে ধরতে পারবে? আবার একটা বিষয়, রুম টেম্পারেচারের বিভিন্ন ভ্যারিয়েশনের জন্য এইটা কিন্তু ভ্যারিয়েশন হয়ে যাবে, তার মানে এই ভোল্টেজটা ভ্যারিয়েশন হবে। আমার যেটা বলার বক্তব্য, তুমি যদি এইটুকু ডিফারেন্স করো, এখান থেকে কত ভোল্টেজ পাবে? ধরো 0.3 ভোল্টেজ পাবে। আরে ভাই 0.3 ভোল্টেজ নিয়ে কি হবে? তুমি বলবে স্যার এটাকে আমি অপ অ্যাম্পে দেবো, হ্যাঁ এটাকে আমি অপ অ্যাম্পে দিয়ে আমি ভোল্টেজ বাড়িয়ে নেবো, ঠিক আছে, ইটস ওকে, ভালো মেথড অপ অ্যাম্পে দিয়ে বাড়িয়ে নেওয়া। কিন্তু বক্তব্যটা হচ্ছে গরমকালে একরকম টেম্পারেচার দেবে, শীতকালে আরেক রকম টেম্পারেচার দেবে, কারণ গরমকাল বা শীতকাল তোমার এদিকটা ফিক্স হলেও এদিকটা তো ভ্যারি করে যাচ্ছে, তাই না? রেফারেন্সটাই তো তোমার ভ্যারি করে যাচ্ছে। সেই জন্য বেটার হচ্ছে আমাদের এই নিচের তাপমাত্রা যেগুলো যেগুলো সেইগুলোকে মেজার না করে তুমি এটা দিয়ে সবসময় হাই টেম্পারেচার মেজার করো, অর্থাৎ কত না, আমি বললাম 500-600 ডিগ্রি সেই রকম রেঞ্জে মেজার করতে। কারণ 600 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে দাঁড়িয়ে 30 ডিগ্রি যা টেম্পারেচার, 35 ডিগ্রিও একই, 25 ডিগ্রিও একই, এমন কিছু ডিফারেন্স হবে না। এই ভোল্টেজটা হয়তো হালকা একটু স্লাইট এদিক ওদিক চেঞ্জ হবে, 500-600, হয়তো ওখানে তুমি 602 পাবে, মানে তোমার যে সিস্টেম হয়তো এই 5 ডিগ্রি বা 10 ডিগ্রি এরর দেখাবে। সেই জন্য হচ্ছে যেহেতু এই জায়গাটা ভ্যারি করে যাচ্ছে না, সেই জন্য হচ্ছে এই জিনিসকে ইউজ করো সেই জায়গাতেই যেখানে অনেক হাই টেম্পারেচার তোমাকে মেজার করতে হবে, তাতে করে বেশি ক্যালিব্রেশনের দরকার পড়বে না। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে আমরা 3 রকম রেজিস্ট্যান্স টেম্পারেচারের জন্য, মানে সেন্সার বা ট্রান্সডিউসার আমরা অ্যাকচুয়ালি 3 রকম পেলাম। একটা আরটিডি উইথ ব্রিজ, ঠিক, আরটিডি উইথ ব্রিজ, সেটা দিয়ে আমরা খুব একটা লো রেঞ্জে টেম্পারেচার মেজারমেন্ট করতে পারলাম, ফেসিলিটি হচ্ছে লিনিয়ার। নেক্সট পেলাম থার্মিস্টার, থার্মিস্টার দিয়েও আমরা একটা ওর থেকে একটু হায়ার রেঞ্জ পেলাম, বাট অসুবিধা হচ্ছে নন লিনিয়ার, কিন্তু সুবিধা হচ্ছে পিটিসিও হয়, এনটিসিও হয়, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, দু রকমই পাওয়া যায়। আমি আমার বিভিন্ন অ্যাপ্লিকেশনে লাগাতে পারি, প্লাস হচ্ছে কস্টটা প্রচন্ড কম, এবং সেটা হচ্ছে ওর থেকে একটু হায়ার রেঞ্জ। আর আমি যখন একদম হায়ার রেঞ্জে চলে যাব, তখন হচ্ছে, ও ভুল বললাম, থার্মিস্টারটাও হচ্ছে উইথ ব্রিজ, থার্মিস্টারও একা একা ইউজ করা যাবে না,
ওকেও ব্রিজ দিয়ে তোমাকে সেন্স করতে হবে, কারণ ওগুলো হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার, নিজেরা এরকম ভোল্টেজ তৈরি করতে পারে না। বাট থার্মোকাপল হচ্ছে সেইখানে ইউজ করো যেখানে খুব হাই টেম্পারেচার, এবং এর সুবিধা হচ্ছে এ নিজেই একটা অ্যাক্টিভ ট্রান্সডিউসার। তাহলে টেম্পারেচার যদি আমাদেরকে মেজারমেন্ট করতে হয়, আমরা এই তিনটে মেথডে মেজারমেন্ট করব। এবার একটা প্রশ্ন সবার মনে এসে, স্যার আমি তো পাচ্ছি ভোল্টেজ সিগন্যাল, ভোল্টেজ সিগন্যাল থেকে আমি ওই দিকটা টেম্পারেচার কি করে দেখব? সেইটার জন্য তোমাদেরকে জাস্ট ব্লক ডায়াগ্রামটা বলে দিই, কিছুই না। এখানে একটা এডিসি যন্ত্র থাকে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, পড়েছো কি? ওটা এখনো পড়নি বোধহয়। এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, সেই এই যে অ্যানালগ যে ভোল্টেজটা প্রডিউস হচ্ছে সেটা এখানে দেওয়া হয়, এখান থেকে ডিজিটাল আউটপুট বেরোয়, যেটা কত ভোল্টেজ তার কারেসপন্ডিং ডিজিটাল আউটপুট বেরোয়, তার সঙ্গে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ করে ডিসপ্লে করতে পাঠিয়ে দেওয়া হয়, আর কিচ্ছু না। তোমাদের এখন ডিটেলে বললে পুরোটা বুঝবে না, সেই জন্য আমি এখন ব্লক ডায়াগ্রাম আকারেই দেখালাম। এডিসি যন্ত্রের ভেতরে এই ভোল্টেজটাকে দেওয়া হলে সে হচ্ছে ডিজিটাল আউটপুট দেয় এখানে, সেই ডিজিটাল আউটপুটকে মানে মানে কম্পিউটারের মধ্যে মাইক্রো কন্ট্রোলারের মধ্যেই একটা ভ্যালু দিয়ে গুণ করে যে ভ্যালুটা হলো সেই ভ্যালুটাকে এখানে ডাইরেক্ট আমরা ডিসপ্লে করিয়ে দিই, এই হচ্ছে কাজ। ঠিক আছে, তো দেখো এগুলো হচ্ছে বললাম এগুলো তোমার টেম্পারেচার ডিটেক্ট করবে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে। লাস্টে আজকে যেটা বলবো সেটা হচ্ছে তোমার পোটেনশিওমিটার। মুশকিলটা হলো পোটেনশিওমিটারকে অনেকে নাম শুনে ভেবে বসে যে এটা বোধহয় কোনো মিটার। পোটেনশিওমিটার কোনো মিটার নয়। কোন ভদ্রলোক এটা নাম দিয়েছেন আমি জানি না, তবে যিনি দিয়েছিলেন আমার মনে হয় তিনি ঠিক নামকরণ, জানি না কত কি করেছেন, আমার ওই সম্পর্কে কোনো কথা বলা উচিত নয়, তাও আমি বলছি পোটেনশিওমিটার কিন্তু কখনো কোনো মিটার নয়। স্টিল এটাকে একটা মিটার, এই যে মিটার নাম দিয়ে দিয়েছে, কেন দিয়েছে জানো? তার কারণটা হচ্ছে ও একটা তোমার ডিসপ্লেসমেন্ট বুঝতে পারে, ডিসপ্লেসমেন্টটাকে বুঝতে পারে বলে ওকে ওরকম নাম দেওয়া হয়েছে পোটেনশিওমিটার। সেই ডিসপ্লেসমেন্ট মে বি, অর্থাৎ এটা দিয়ে আমরা কি করব, এটা দিয়ে আমরা ডিসপ্লেসমেন্ট মেজার করব। সরণ ডিসপ্লেসমেন্ট মানে দু ধরনেরই, একটা লিনিয়ার বা হচ্ছে অ্যাঙ্গুলার, দু রকম ডিসপ্লেসমেন্টই আমরা পোটেনশিওমিটার দিয়ে মেজার করব। এবং বাস্তব ঘটনা হচ্ছে পোটেনশিওমিটার শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট মেজারমেন্টের কাজে নয়, এটা ছাড়াও ওর আরো একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে অলমোস্ট আমাদের যত ইলেকট্রিক্যাল ডিভাইসেস রয়েছে যেখানেই দেখবে একটা ভ্যারিয়েশনের জায়গা রয়েছে না। তোমরা সবাই তোমাদের ঘরে রেগুলেটরের দিকে তাকাও, যদি রেগুলেটরটা সে পুরোনো দিনের রেগুলেটর নয়, যদি ছোট রেগুলেটর হয়, ছোট্ট একটা নব দেওয়া ঘোরাচ্ছ, আছে না ওরকম রেগুলেটর অনেকের বাড়িতে, ছোট্ট নব দেওয়া যেটা ঘোরাচ্ছ, ছেড়ে দাও, ভুলে যাও। রেডিও, হ্যাঁ স্যার। রেডিওতে একটা ভলিউম অন করার পরই ওটা ভলিউম কমানো বাড়ানো একটা নব থাকতো, বুঝতে পেরেছো আমি কোনটা বলছি? রেডিও বলো, কিছু ক্ষেত্রে ল্যাম্প, এমার্জেন্সি চার্জার গায়ে, ল্যাম্পের গায়েও ওরকম রয়েছে যে বাড়ালে বাড়বে, কমালে কমবে। কোনো পুরোনো দিনের টিভি, তার ভলিউম বাটন, রেডিও ভলিউম বাটন, বা আরো অনেক কিছু পাওয়া যায় যেখানে তোমার একটা চাকতিও থাকে যে বাড়ালে বাড়বে, কমালে কমবে। প্রত্যেকটার পিছন দিকে এইটাই আছে পোটেনশিওমিটার। বেসিক্যালি এই পোটেনশিওমিটার জিনিসটা কি না, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। স্যার অনেকগুলো রেজিস্ট্যান্স তো লাগানো থাকে ওটাতে। কোনটাতে? স্যার ওই পোটেনশিওমিটারের পেছন দিকে অনেকগুলো রেজিস্ট্যান্স লাগানো থাকে ছোট ছোট দেখেছি। ওটা অন্য কারণে লাগানো থাকে, ওটা অন্য জিনিস, মানে কারণটা ওটা অন্য কারণে লাগানো থাকে তুমি যেটা দেখেছো। আমার বক্তব্যটা মেন যে নবটা, আমি ছবি দেখাবো একটু পরে,
ওই ছবি দেখাবো, ওখানে দেখে নেবে, ওইটা হচ্ছে ভ্যারি মানে পোটেনশিওমিটার। এবারে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা তো এই ফর্মুলাটা সবাই জানি। এটা আমরা সবাই জানি, এটা নিয়ে কোনো দ্বিতীয় দ্বিমত নেই সবার। তো বক্তব্যটা হচ্ছে রো এল বাই এ মানে, ধরো এটা একটা মানে এটা একটা লম্বা, ভীষণ বড় একটা লম্বা ওয়্যার। হুম, সেই লম্বা ওয়্যারটাকে আমি পাকিয়েছি এরকম করে। এরকম করে লম্বা ওয়্যারটাকে ভীষণ লম্বা করে পাকিয়েছি, এবং এইখান থেকে এখানে ধরো মনে করো যদি এটা পাকানো আছে, যদি এটাকে টেনে ধরো, ধরো অনেক লম্বা ডিস্টেন্স হয়ে যাবে, হবে তো? তার মানে কি এর যে লেন্থ, এই লেন্থটা কিন্তু এখন এইখান থেকে এইটুকু না, এটাকে পাকিয়েছি বলে তাই তুমি যদি টেনে ধরো ওটাকে, অর্থাৎ এই পাকানোগুলো খুলে দাও, তাহলে হয়তো দেখবে তারটা ভীষণ বড়, তার একটা হিউজ লেন্থ আছে। এবার যখনই তার লেন্থ আছে, তার একটা দেখো ইকুয়াল ক্রস সেকশন আছে, তখন তার মানে একটা রেজিস্ট্যান্স আছে। যদি এবং হচ্ছে এই, তার মানে এটা থেকে আমরা জানি যে রোটা, গোটা তারটা একই জিনিসের তৈরি, এটাও কনস্ট্যান্ট, আর টোটাল ওয়ারে ক্রস সেকশনও ফিক্সড, এটাও ফিক্সড। তার মানে আর প্রপোর্শনাল টু এল হয়, এটা আমরা সবাই জানি। লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। তার মানে আমি যদি এটার রেজিস্ট্যান্স মেপে দেখলাম যে এইখান থেকে এইখান অবধি হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে ধরো 10 কিলো ওহম, টোটালটা দেখলাম 10 কিলো ওহম, টোটালটা মেপে দেখলাম। এবার যদি সেই যেটা দিয়ে মাপছি আর কি, হ্যাঁ, এখানে একটা লাগালাম, আর দুটোর একদম মাঝখানে ধরো এরকম জায়গা একটা, এইখানে একটা লাগালাম, বলো তো কত ওহম পাবো? অর্ধেক লেন্থ করে দিয়েছি, কত ওহম পাবো? 5 কিরকম? আরো যদি অর্ধেক নাও, 2.5। 2.5 তোমার কিলো। বোঝা যাচ্ছে যে আমি যদি এই ওয়্যারটার বিভিন্ন পজিশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপতে 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 যাই, তাহলে আমি ডিফারেন্ট রেজিস্ট্যান্স পেতে থাকবো। এবার যদি এই অ্যারেঞ্জমেন্টটাকে এবার এমন ভাবে করি যে চলো একটা কাজ করো, আমি তো দেখছি বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় রয়েছে, তাহলে এই ওপরে একটা এইরকম কিছু একটা লাগাও, অর্থাৎ এখানে একটা লম্বা স্ট্যান্ড স্টিল কিছু একটা জিনিস, মেটাল, এটা পুরো মেটালের তৈরি, হ্যাঁ, ব্লু কালারের যেটা আঁকলাম এটা মেটালের তৈরি, আর এর উপর যেটা আঁকছি ওটাও মেটালের তৈরি। এবং দেখো গ্রিন কালার আর ব্লু কালার যেগুলো আছে সেগুলো সব মেটালের তৈরি। এর মাথায় আমি একটা আঁকছি নবের মতো, টি মতো একে ধরে রেখে দিলাম নবের মতো, যেটা হচ্ছে ইনসুলেটর। এমন, সরি, এমন ভাবে করলাম তুমি এটাকে ধরে এই বরাবর মুভ করতে পারো। তার মানে তুমি যেখানে মুভ করবে সেইখানটা দাঁড়িয়ে সেই রকম রেজিস্ট্যান্স দেবে, তাই না? টোটাল লেন্থ যদি ওর হয় এল, ধরো তোমার টোটাল লেন্থটা হচ্ছে ওর এল, আর এই যে পজিশন মানে এই টোটাল ধরো এইখান থেকে এই অবধি টোটাল পজিশনটা হচ্ছে এল। এবার এল এর মধ্যে এর যতটা ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসটা মনে করো ছোট এল। এর যে পজিশন সেইটা মনে করো ছোট এল। তো তার মানে যদি এইখান থেকে ওর একটা ওহম মানে রেজিস্ট্যান্স, যা হোক একটা যদি রেজিস্ট্যান্স হয়, তাহলে সেই এল এর উপরে ডিপেন্ড করে যাবে। এবং আমি তখন সেক্ষেত্রে কোথা কোথা থেকে পয়েন্ট নেবো, অর্থাৎ এখান থেকে একটা পয়েন্ট নিলাম, আর একটা পয়েন্ট নিলাম ধরো এখান থেকে। এবার এদের মধ্যে আমি এখন রেজিস্ট্যান্স মাপছি যে কত ওহম হয় দেখি। তোমরা বুঝতে পারছো, একটা তো ফিক্সড করাই আছে, ঠিক আছে, একটা আমার এই এন্ডে ফিক্সড করাই আছে। আমি যখন এটাকে ধরে এরকম করে ভ্যারি করব, তার মানে আমার কি হবে, এখানে রেজিস্ট্যান্সটা ভ্যারি হবে। যখন এটাকে এরকম পজিশনে থাকবো, তখন এটা এতটা গিয়ে স্ট্রেট ঘুরে আসবে, তার মানে আমার রেজিস্ট্যান্স ভ্যারি হবে, বুঝতেই পারছো। এবং তোমরা এটাও বুঝে গেছো যে আমার অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স কত হবে, মেজার মানে যেটা আমার ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা কত হচ্ছে, আর ড্যাশ ইকুয়াল টু এর যে টোটাল রেজিস্ট্যান্স আর ইন্টু দেখো ছোট এল বাই বড় এল। এ তো বোঝাই যাচ্ছে, কিছুই তো নয়, তাই না? জাস্ট যেরকম পজিশনে দেবে এই এল আর এই বড় এলটা, দুটো যা রেশিও সেই অর্ডারে পাবে। বড় এলটা যা হয় তার অর্ধেক পজিশনে যদি থাকে, তাহলে তুমি অর্ধেক ওহম পাবে, মানে 10 কিলো ওহম হলে 5 কিলো ওহম পাবে, যেটা হলো এখানে, আর কিছু না।
তো এটা তো বুঝতে পারলাম যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স একটা গল্প হলো, ইটস ওকে, চলো ঠিক আছে। কিন্তু আমরা যদি রেজিস্ট্যান্স ডিভাইডার রুল লাগাই, মানে নতুন ভাবে যদি একটু ভাবনা চিন্তা করি যে আচ্ছা রেজিস্ট্যান্স ডিভাইডার রুল কি বলছে। রেজিস্ট্যান্স ডিভাইডার রুলের এরকম বক্তব্য ছিল যে ধরো তোমার এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটাকে গ্রাউন্ড করেছো, এখানে দিয়েছো 10 ভোল্ট। যদি এটা 1 কিলো ওহম হয়, সরি 1 কিলো ওহম হয়, এটাও যদি 1 কিলো ওহম হয়, তুমি এখান থেকে কত ভোল্টেজ পাবে গো? দুটো অর্ধেক অর্ধেক পুরো কত ভোল্টেজ পাবে? এই এটা বলো, সার্কিট থিওরিতে পড়েছো? হ্যাঁ, 0.5। 5 ভোল্ট, 5 ভোল্ট। 5 ভোল্ট পাবো, 0.5 কেন? আরে অর্ধেক অর্ধেক ভাগ হচ্ছে ভাই, দেখো ও পুরো একদম হ্যাঁ স্যার। পুরো অর্ধেক অর্ধেক ভাগ হয়েছে, তাই না? যদি বলতে हो স্যার কেন 5 ভোল্ট পেলাম, বেশ ঠিক আছে চলো, তাহলে এইখান সে দিয়ে যদি ভোল্টেজ ডিভাইডার। হ্যাঁ ভোল্টেজ ডিভাইডার ওটাই বলছি আমি। এই তো এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এইখান দিয়ে কারেন্ট যদি যায় আই, তাহলে আই ইকুয়াল টু দেখো 10 ভোল্ট বাই 2 কিলো ওহম, তাই তো? এবার এর অ্যাক্রসে কত ড্রপ হবে, তাহলে আই ইন্টু এইটা আর, মানে 1K। তার মানে দেখো কে কে কেটে গেল, 2 আর কত কাটবে, 5 ভোল্ট, এই তো। মানে আমি ভোল্টেজটা মাপছি আর কি, ঠিক আছে? মানে কারেন্ট ইন্টু এই ওহমটা, আই ইন্টু এর আর, আই আর ড্রপটাই তো তুমি এখানে পাবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমি এখান থেকে পেলাম 5 ভোল্ট যদি এ দুটো সমান হয়, ঠিক আছে? যদি এ দুটো সমান না হয়, ধরো ওটা অসমান হয়, মানে ধরো তোমার কিরকম রেঞ্জে ভাগ করবো বলছি। ধরো এটা করলাম 2K, এটা করলাম 3K। কেউ বলতে পারো এখানে কত ভোল্টেজ পাবো? তাহলে দেখো এখানকার ভোল্টেজ মানে হচ্ছে 3K ইন্টু এই কারেন্টটা, মানে আই ইন্টু 3K, তাই না? এখানে কত ভোল্টেজ পাবে, আই ইন্টু 3K। তো আই কত বলো, 10 বাই আইটা কত? 2 2K প্লাস প্লাস 3। 3K ইন্টু 3K। তো করলে দেখো 2 আর 3 5 হয়, 5 দুগুণে 10, মানে এখানে পাবে তুমি 6 ভোল্ট, তাই না? দেখো কিছুই না, 6 ভোল্ট 10 ভোল্ট দিয়েছো, 6 ভোল্ট আর 4 ভোল্ট ভাগে ভাগ হয়েছে, রেজিস্ট্যান্স ডিভাইডার রুল, আর কিচ্ছু না। আগেরটা দুটো সমান ছিল বলে 5 ভোল্ট 5 ভোল্টে ভাগ হয়েছিল, এখন যা দিয়েছো তুমি দেখো 2 আর 3, মানে 4 ভোল্ট 6 ভোল্ট, এই রেশিওতে ভাগ হবে, এই তো, আর তো কিছু না। তার মানে হচ্ছে এইটা থেকে একটা জিনিস আমাদের মাথায় যে আসলো, যে আচ্ছা আমরা তো এইখানে দুটো পয়েন্ট মনে করি যে টোটালটা মনে করি একটা রেজিস্ট্যান্স, এর মাঝখান থেকে ট্যাপ করছি। তো এখানেও যদি সেরকম ভাবনা চিন্তা করি, অর্থাৎ ভাবনা চিন্তাটা আমি এভাবে কাজে লাগাচ্ছি, যে চলো এবার একটা কাজ করি, এসব ছাড়ো। আমার এখন 3টে পয়েন্ট, আমার এখন 3টে পয়েন্ট, কোনটা কত আছে দেখার দরকার নেই। এখান থেকে একটা পয়েন্ট আমি লাগাচ্ছি 10 ভোল্ট, এই পয়েন্টটাকে আমি লাগাচ্ছি গ্রাউন্ডে। আর এবার এবার আমি এইখান থেকে একটা ভোল্টেজ আমি ট্যাপ করব, কত ভোল্টেজ পাবো? দেখো একই কনসেপ্ট, যদি এইটা একদম মিডল পজিশনে থাকে, মাঝখানে থাকে, কত ভোল্টেজ পাবে এখানে? 5 ভোল্ট। 5 ভোল্ট পাবে, সবাই বুঝতে পেরেছো, একদম মাঝখানে থাকলে 5 ভোল্ট পাবে। তার মানে কি, এই যে ছোট এল বাই বড় এল, এই রেশিওটা কত, ইন্টু 10 ভোল্ট করলেই দেখো পাচ্ছি আমরা, তাই না? এর মাঝখানে যে অর্ধেক থাকে, তাহলে এটাই হয়ে যাচ্ছে অর্ধেক, ছোট এল বাই বড় এলটা হয়ে যাচ্ছে অর্ধেক, হাফ। তো হাফ ইন্টু 10 ভোল্ট করলে 5 ভোল্ট পাচ্ছি। তার মানে বক্তব্যটা হচ্ছে যে পোটেনশিওমিটারের আমার এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটাকে আমি কিভাবে বুঝতে পারবো? না ধরো যদি একদম এরম জায়গায় থাকে, অর্থাৎ একদম ধরো ছাড়ো, একদম ওই দিকে লাগানো আছে, একদম এটা ওই দিকে লাগানো আছে, হুম, আচ্ছা ওদিকে লাগানো থাকতো না, তুমি একদম এইখানে নিয়ে চলে আসো, ছাড়ো। প্রথমে মনে করো এইটা এইখানটা এখন নেই, একদম তুমি এইরকম জায়গাটায় নিয়ে চলে এসছো, একদম এই জায়গাটা লাগানো আছে। এই ব্লু কালারটা কি হয় বলো তো, এটা পড়ে না কেন, ভর্তি কালি আছে।
তো মনে করো এই 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 বরাবর আছে এবং তুমি এটাকে এইরকম পজিশনে রিপ্লেস ডিসপ্লেস মানে ইয়ে করেছো, আর এইখান থেকে তুমি ধরো এই জন্য নবটা আছে, তাহলে এইখান থেকে তুমি এই মুহূর্তে কত ভোল্টেজ পাবে? একদম 10-এর গোড়ায় লাগিয়ে রেখেছো, মানে কত পাবে? 10 ভোল্ট। পুরো 10 ভোল্টই পাবে, তাই না? আর এই মানে 10 ভোল্টের দিকে নিলে 10 ভোল্ট, এটাকে যদি এইখানে না নিয়ে এইখানটায় রাখো, কত ভোল্টেজ পাবে এখান দিয়ে? গ্রাউন্ডের দিকে আছে, মানে কত ভোল্টেজ পাবে? 0 ভোল্ট পাবে, 0 ভোল্ট পাবে। তার মানে দেখো এইটাকে আমি যেরকম পজিশনে ভ্যারি করছি, আমার এইটার আউটপুট ভোল্টেজটা ভ্যারি করছে। যদি আমি একবার এই জিনিসটা বুঝেছি, বাহ, আমি তাহলে ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারবো। একটা জিনিস কতটা সরলো তত ভোল্টেজ, কতটা সরালো ততটা ভোল্টেজ। তার মানে আমি ডিসপ্লেসমেন্টকে আমি ইন টার্মস অফ ভোল্টেজ সিগন্যালে কনভার্ট করতে পারবো ভায়া দিস পোটেনশিওমিটার। এবং দেখো এটা আমি লিনিয়ারলি ভ্যারি করাতে পারছি। এই পোটেনশিওমিটারটা হচ্ছে লিনিয়ার পোটেনশিওমিটার। যদি এটা লিনিয়ার না হয়, সার্কুলার হয়, সার্কুলার মানে হচ্ছে এরকম, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ধরো এটা তুমি গ্রাউন্ড করেছো, এখানটা তুমি 10 ভোল্ট দিয়েছো, এন্ড দিস ইজ ইয়োর জকি। এবং এখান থেকে তুমি একটা টার্মিনাল বের করছো যে কত ভোল্টেজ পাবো। যেরকম এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারে, এটা সেরকম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারে। এইখানে থাকলে একটা ভোল্টেজ, এখানে থাকলে একটা ভোল্টেজ, এখানে থাকলে একটা ভোল্টেজ, এই দুটোর একদম মিডিলে থাকলে 5 ভোল্টেজ, আবার এইখানে রাখলে দেখো 0 ভোল্টেজ, তাই না? এইটাই হচ্ছে সেই রোটারি পট যেটা আমি বলছিলাম তোমাদের ভলিউম কমানো বা বাড়ানোর ইয়েতে থাকে। যদি আমি এইটা ধরো চেঞ্জ করে দিই, এই টার্মিনাল দুটো আমি অল্টার করে দিই, হুম, এদিকটা ধরো আমি গ্রাউন্ড করে দিলাম, আর এদিকটা একটা 5 ভোল্ট দিলাম, তার মানে যদি কাঁটাটা এই জায়গায় থাকে, এখানে থেকে কত ভোল্টেজ পাবে? 0 ভোল্টেজ পাবে। সেটা অ্যাম্পলিফাই হয়ে গিয়ে তোমার দেখো ভলিউম একদম কম, তুমি একটু ভলিউম যদি বাড়াতে চাও, একটা ধরো কোনো একটা ভোল্টেজ ধরো 2 ভোল্ট বা কিছু একটা এসছে, তার কারেসপন্ডিং পাবে, এরকম বাড়াতে বাড়াতে তুমি ম্যাক্সিমাম দিতে পারো, এখানটায় ম্যাক্সিমাম ভোল্টেজটা পাবে। আমার বক্তব্যটা হলো এইটাকে আমি এতক্ষণ যে বক্তব্যটা করছি, এই এখন এই মুহূর্তে যেটা বলছি, এটা কিন্তু আমি বললাম ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের কাজে আমি ব্যবহার করছি। আমি বলছি না যে সেটা করতে, যখন আমি মেজারমেন্ট করব তখন কিন্তু আমাকে ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট করতে হবে, অর্থাৎ কতটা সেটা অ্যাঙ্গুলারলি সরলো, নড়লো বা চললো। তো দেখো এইটা দিয়ে আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারবো। আমাকে একটা ক্যালিব্রেশন করে রাখতে হবে আগে থেকে, যে আমি জানবো যে এখানে একটা স্কেল বসাবো। প্রথমে আমাকে যেটা করতে হবে না, এই ধরো এই এই এই- এটা তো রয়েছে, আমাকে এই বরাবর একটা লম্বা স্কেল বসাতে হবে, এইখান থেকে এত দূরে লম্বা স্কেল বসাতে হবে। ধরো আমি জাস্ট স্কেল বসিয়েছি আর কি। এবার আমি দেখবো যে এটা 0 দাগ, ঠিক আছে? এটা ধরো 1-এর দাগে দেখে যে আমি প্রথমে এখানে রাখবো, 1-এর দাগে দেখবো কত ভোল্টেজ পাচ্ছি, 1 সেন্টিমিটারে দেখবো কত ভোল্টেজ পাচ্ছি, 2-এর দাগে রাখবো কত ভোল্টেজ পাচ্ছি, 3-এর দাগে রাখবো কত ভোল্টেজ পাচ্ছি। কি মনে হয় এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার, কি মনে হচ্ছে? নন লিনিয়ার? হ্যাঁ, নন লিনিয়ার হবে স্যার। কি করে হবে বাবা? স্যার কারণ তোমার কি করে মনে হলো নন লিনিয়ার? একদম লিনিয়ার, তবেই তো মাঝখানে রাখলে তুমি অর্ধেক ভোল্টেজ পাচ্ছিলে। তুমি যে কখন বললে যে স্যার মাঝখানে রাখলে অর্ধেক ভোল্টেজ পাবেন, এইখানে রাখলে তারও অর্ধেক ভোল্টেজ পাবো, তার মানে তো লিনিয়ার তো। তুমি তাহলে বলছো কি করে, তাই না? একদম দেখো লিনিয়ার, এবং একদম লিনিয়ার হওয়ার জন্যই তোমাকে এই 1 সেন্টিমিটার মেজার করলে হবে, পরের গুলো আর মেজার করার দরকার নেই। শুধু দেখে নিলে যে 1 সেন্টিমিটার গ্যাপিং এ কতটা ভোল্টেজ বাড়ে বা কমে। এবার ধরো কোনো একটা জিনিস ডিসপ্লেসড হয়েছে, যে ডিসপ্লেসড হয়েছে তার সঙ্গে এই জকিটা লাগানো ছিল, জকিটাও তাকে নিয়ে ততটা ডিসপ্লেসড হয়েছে, তুমি দেখে নিলে কত ভোল্টেজ এসছে, ভোল্টেজ দেখে তুমি বলে দিলে যে হ্যাঁ এটা এত সেন্টিমিটার ডিসপ্লেসড হয়েছে। তার মানে ইউ ক্যান মেজার এ ডিসপ্লেসমেন্ট ইন আ উইথ দ্য হেল্প অফ ইয়ে তোমার ইলেকট্রিক্যাল ভোল্টেজ সিগন্যাল, তাই না? আর কিচ্ছু না, এটাই।
আর এটা হচ্ছে লিনিয়ার, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার। যে ধরো এই পজিশনটাকে তুমি জিরো পজিশন বললে, এবারে এতটা ঘুরেছে, মানে কত ডিগ্রি থিটা কোণ ঘুরলে কতটা ভোল্টেজ হবে, থিটাটা যদি 90 ডিগ্রি হয় কত ভোল্টেজ হবে, ব্যাস একটা দেখে নেওয়া। আর পুরো তো লিনিয়ার, এ যা হবে একদম পুরো লিনিয়ার হবে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। মানে কাজে কিসে লাগাবো তাই এই জিনিসটাকে? এইটা কিসে কাজে লাগবে? ধরো মানে এগুলো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এগুলোর কাজ হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল কাজ। মানে আমাদের রিয়েল লাইফে তো আমরা এই জিনিসটাকে খুব একটা মেজারমেন্টের কাছে লাগাই না, মানে ওরকম কোনো অ্যাপ্লিকেশন আমাদের নেই। কিন্তু ধরো একটা ইয়েতে একটা মেটেরিয়াল কতটা ঢুকলো, মানে কতটা ঢুকলো লম্বা করে, সেটা একটা চেম্বারের ভেতরে হচ্ছে, আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না যে কতটা হচ্ছে, মেজার বাইরে থেকে করতে পারছি না। অথচ যে মেটেরিয়ালটা ঢুকলো সে তার সঙ্গে এরকম একটা জকি ফিট করা আছে, সে পোটেনশিওমিটার গিয়ে সেই জায়গায় দাঁড়ালো, ওখান থেকে বাইরে থেকে ইলেকট্রিক্যাল মিটারে উঠে গেল যেটা এতটা মিটার ঢুকেছে। এইরকম অ্যাপ্লিকেশন, জাস্ট ডিসপ্লেসমেন্টটাকে মেজার করা, আর কিছু না। এটা হচ্ছে ওই অ্যাঙ্গুলারকে মেজার করা যে কতটা বেঁকেছে। ধরো বলতে পারি, ধরো এটা কোথায় আছে এই জিনিসটা, আবহাওয়া, হাওয়া কোন দিকে দিচ্ছে, হাওয়া কোন দিকে দিচ্ছে ছাদে গিয়ে যদি আমি দাঁড়াই, তবে বুঝলাম যে হাওয়াটা এদিক থেকে দিচ্ছে, তখন বলবো যে হ্যাঁ এই মানে ইস্ট ইস্ট ওয়েস্ট মানে নর্থ ইস্টার্ন ওয়েস্ট মানে এইরকম একটা সাইড থেকে দিচ্ছে, বা নর্দার্ন ওয়েস্ট এই সাইড থেকে হাওয়া দিচ্ছে, এরকম বলি তো আমরা। কিন্তু এইটা যদি এর সঙ্গে যদি এই জিনিসটা লাগিয়ে দিই, অর্থাৎ যেদিকে হাওয়া দেয়, দেখেছো তোমরা ছোটবেলায় পড়েছো যে হাওয়া অফিসে কি থাকে, যেদিকে হাওয়া দেয় একটা পতাকা ওইদিকে মুভ করে যায়, ওইদিকে মুভ করে, সেই একটা অ্যারো, তার মাথা একটা মুরগি, ওই ছবিটা মনে করো, একটা মুরগি আছে, মুরগির নিচে একটা অ্যারো আছে, ওই জিনিসটা ওইদিকে মুভ করেছে। তো সেটা যেদিকে মুভ করে থাকুক তার ঠিক নিচে আমি এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট লাগিয়ে দেবো। এবার আমি ভালো জানি যে ধরো সেক্ষেত্রে এই পটটা একটু আমার আরেকটু গ্র্যানুলারিটি বাড়াতে হবে, একদম এইরকম জায়গা, অলমোস্ট আমাকে পুরো সার্কুলার কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে। এবং ধরো আমি জানি যে এইখান, এটা 5 ভোল্ট, এটা গ্রাউন্ড, তাই তো? হুম। তো যদি এইখানটায় আসে তাহলে এটা হচ্ছে সাউথ, এদিকটায় গেলে নর্থ, এদিকটায় গেলে ইস্ট, এদিকটায় গেলে ওয়েস্ট। ঠিক আছে। আরেকটা কি, নর্থে গেলে কত ভোল্টেজ পাই আমরা প্রায়, এটা এখানে ধরো 10 ভোল্ট দিয়েছি, তাহলে নর্থে এইখানে অ্যারো করলে কত পাবো আউটপুট থেকে, 5 ভোল্ট পাবো। তাহলে 5 ভোল্ট মানে একদম পিওর নর্থ, 0 ডিগ্রি। এই দিকে যদি যায় পাবো কত, 2.5 ভোল্টেজ। 2.5 ভোল্টেজ হলে আমরা পাই হচ্ছে পিওর ওয়েস্টার্ন, 0 ডিগ্রি। এই দিকে যদি যায় তাহলে আমরা পাই 7.5 ভোল্টের একদম তোমার ইয়ে নর্থ ওয়েস্ট, আর হচ্ছে তোমার এদিকে কি হলো ওই ইস্ট। আর ঘুরে গিয়ে একদম যদি এই দিকটায় যায়, আমরা এই দিকটায় যাওয়া প্রহিবিট করে দেবো, এইখানটার জিনিসটাকে আটকে দেবো, মানে এর বেশি আর যেতে হবো না। যদি হাওয়া যেতে হয় তাহলে এইদিকে ঘুরে আসুক। হ্যাঁ, ধরো এর একটা লিমিটেশন আছে যে 9 ভোল্ট হলে হচ্ছে এই সাউদার্ন ইস্ট মানে এসি, সাউদার্ন ইস্ট ডিরেকশন থেকে। এবং আমি যদি এটাকে ইয়ে করে দিই যে 5 ভোল্ট হলে এত, তাহলে 5.1 ভোল্টেজ হলে নর্থ 5 ডিগ্রি। তাহলে পুরো বলে দিতে পারি ঘরে বসে, এই মিটারের তারটাকে নিচে নিয়ে আসবো, মেপে বলে দেবো যে ধর 5.1 ভোল্টেজ আমি ধরে নেবো যে নর্দার্ন 5 ডিগ্রি থেকে হাওয়াটা দিচ্ছে। বোঝা গেছে এক্সাম্পলটা? হ্যাঁ স্যার, 5 ভোল্ট মানে 10 ভোল্ট যেখানে অ্যাপ্লাই করছে ওইখান থেকে আর একটা মাঝখান থেকে দুটো পয়েন্ট নেবো তো? 10 ভোল্ট যেখানে অ্যাপ্লাই করছো, আর একটা হচ্ছে হ্যাঁ আরেকটা জকি থেকে, জকি থেকে, হ্যাঁ 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 জকিটা থেকে, অবশ্যই। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিস পোটেনশিওমিটার। এবার তোমাদের একটা কাজ করি, তোমাদের জাস্ট এই যে জিনিস কটা পড়ালাম এই জিনিস কটা ছবিটা একটু দেখিয়ে দিই, দেখে নাও। ভিডিও ফিডটা অফ করছি আমার। সবাই দেখতে পাচ্ছ আশা করি। এই যে ছবিটা দেখছো এইটা হচ্ছে দেখো একটা আরটিসি তোমার থার্মিস্টার। থার্মিস্টারের উপর দেখো লেখা আছে এনটিসি। এনটিসি মানে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আর ওই 10D9 এগুলো একটা স্পেসিফিকেশন রয়েছে যেটা আমি না দেখে বলতে পারবো না।
থার্মিস্টার এরকম মানে পুরো ক্যাপাসিটার মধ্যে দেখো, ডিক্স ক্যাপাসিটার যেরকম দেখতে হয় ওই রকমও দেখতে পাওয়া যায়, বা তোমাদেরকে অলরেডি একটা আমি ছবি দেখিয়েছি, ওটাও দেখেছো। তো এটা হচ্ছে সেই থার্মিস্টার। এরপরের ছবিটা দেখো, এইটা হচ্ছে একটা তোমার থার্মোকাপল জাংশন। এইটা থার্মোকাপল জাংশন, মানে এইটা কি আছে বলে দিই, এই যে মেটাল রডটা দেখছো না, এরকম মেটাল রডটা, এই মেটাল রডটা হচ্ছে একটা জাংশন। আর এইদিকে এই যে এখানে একটা স্ক্রু মতো রয়েছে কোথাও একটা ফিট করার জন্য, সেইটা হচ্ছে রেফারেন্স জাংশন, মানে এটা হচ্ছে রুম টেম্পারেচার। আর এইদিকে রডটাকে তুমি যে টেম্পারেচার মেজার করবে সেই টেম্পারেচার। তো দুটোর মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স হলেই দেখো এর দুটো পয়েন্ট আছে, এই দুটোর মধ্যে একটা ভোল্টেজ চলে আসবে। ঠিক আছে, এইরকম আকারে কিনতে পাওয়া যায় বাজারে। PT 100টাও এরকম দেখতে পাওয়া যায়, ল্যাবে এগুলো সব ছিল, তোমাদেরকে দেখাতে পারলেই হতো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বললাম, থার্মোকাপল। এরপর দেখো এইটাকে হচ্ছে ওই পট, যে পটের কথা আমি বললাম, মানে রোটারি পট, যেটা দিয়ে ভলিউম কন্ট্রোল করো তোমরা। এবং দেখেছো 3টে টার্মিনাল আছে, মানে একটা টার্মিনালে তুমি +5 ভোল্ট লাগালে, আর আরেক দিকটা অর্থাৎ 1 2 3, 1-এ যদি +5 ভোল্টেজ দাও, 3-তে গ্রাউন্ড দাও, আর মিডিলটা হচ্ছে এইটা, মাঝেরটা থেকে তুমি ভোল্টেজটা ট্যাপ করছো। মানে এই যে যেটা তুমি ঘোরাচ্ছ, এই উপরে যে নবটা দেখছো না, এটা ঘোরানো যায়। হুম, এইটা ঘোরালেই বিভিন্ন ভোল্টেজ তুমি এখান দিয়ে পাবে, মাঝেরটা থেকে পাবে। এই হচ্ছে বক্তব্য। বোঝা গেছে সবার এটা? এইটা দেখো রোটারি পোটেনসিওমিটার, এই রোটারি বলছি লিনিয়ার, এটা লিনিয়ার পোটেনসিওমিটার। মানে বুঝতে পারছো, এইদিকে কম ওদিকে যত নিয়ে যাচ্ছ বেশি, বা এরকম একটা করা আছে। আর এই কানেক্টর গুলো এদিক থেকে করা আছে। জাস্ট এটা বুঝতে পারছো, এটা ডিসপ্লেসমেন্ট মেজার করে। ওপরে যে জকিটা দেখতে পাচ্ছ, এই জকিটা যেরকম পজিশন দাঁড়াবে সেই পজিশনের অনুযায়ী সেরকম ভোল্টেজ তুমি পাবে। এই হচ্ছে ব্যাপার। এটাও, এই যে ছবিটা দেখছো, এটাও একটা রোটারি পোটেনসিওমিটার। এরও দেখো 3টে ঠ্যাং আছে। সামনের দিকে যে ঠ্যাং দুটো, ওটায় একটায় +5 ভোল্ট, একটায় গ্রাউন্ড দাও। আর ওই দিকে যে ঠ্যাংটা আছে ওইটা থেকে তুমি আউটপুট ভোল্টেজটা নাও। ঠিক আছে, এটা 10K পোটেনসিওমিটার, 10 মানে টোটাল ওহমটা হচ্ছে 10K। অনেকটা ঘোরানো যায় এটা। উম, আর একটা ছবি ছিল, দেখো এখানেও কিছু পোটেনসিওমিটার রয়েছে, দেখে নাও। এগুলো সব পোটেনসিওমিটার বাজারে এইভাবে কিনতে পাওয়া যায়। এর মাথাগুলো থেকে বুঝতে পারছো, এগুলো সব স্ক্রু ড্রাইভার দিয়ে ঘোরাতে হয়। স্ক্রু ড্রাইভার দিয়ে ফাইন টিউনিং অ্যাডজাস্টমেন্টের সময় এগুলো লাগে। এই যে মেটাল চকচকে মাথাটা দেখছো, এই যে মেটালিক চকচকে মাথা, দেখো মাথায় স্ক্রু লাগানোর জায়গা আছে, মানে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে 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 তুমি করতে পারো। আর এই সবকটারই দেখো 3টে করে ঠ্যাং আছে। একটা ঠ্যাঙে তোমার +5 ভোল্ট দেবে, বা মানে প্লাস দিকের যে ভোল্টেজটা দেবে, একটাতে তোমার জিরো গ্রাউন্ডটা দেবে, আর মাঝখান থেকে তুমি ট্যাপিংটা করে নেবে। এই হচ্ছে ব্যাপার। এগুলো হচ্ছে পোটেনশিওমিটার, এগুলো সবই রোটারি। একমাত্র এই যে ছবিটা দেখেছিলাম ওইটাই লিনিয়ার, রেড কালারের যেটা দেখেছিলাম এটাই একমাত্র লিনিয়ার, বাকিগুলো রোটারি। ঠিক আছে, এই কটা ছবি তোমায় দেখানোর ছিল। কারো কিছু জিনিস জিজ্ঞাসা করার নেই আশা করি। ওকে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা তুলে নিচ্ছি, রেকর্ডিং স্টপ করছি।